পাকিস্তানের সাথে মিউচুয়াল হয়ে গেছে। এই মুহূর্তে কেন পাকিস্তানের পতাকা আঁকা হচ্ছে এ বিষয়ে তখনই উত্তপ্ততা ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এক পর্যায়ে সাংবাদিকরা যখন সে বিষয়টি ধারণ করছিল সে সময়ে সাংবাদিকদের উপরও হামলা চালানো হয় এবং তার পরপরই দেখা যায় সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের পক্ষ থেকে প্রতিবাদ গড়ে তোলা হয় এবং এই মুহূর্তে ভিসির ভবনের সামনে অবরুদ্ধ অবস্থায় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র। প্রথম কথা, এটা কি আসলে সাধারণ শিক্ষার্থী ছিল? এটা ছাত্র দলের কর্মসূচি এবং তারা এর আগে তারা ঢাকা ইউনিভার্সিটি করেছে। তারা পাকিস্তানের পতাকা তৈরি করে সেটাকে পায়ের নিচে দেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে এইটা করেছে এবং এখন মনে হয় জগন্নাথ ইউনিভার্সিটিতে গতকাল রাতে বা গতকালই সম্ভবত তারা এই কাজটি করলো এবং এটা করে তারা আসলে বুঝতে পারছে না যে তারা আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার বয়ান নিয়ে চলতেছে এবং যেটা তারা তাদের দলের সাথে যায় না, জিয়াউর রহমানের বিএনপির সাথে যায় না। তারা এখন জামাতকে প্রতিহত করার জন্য একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছে এবং এই ভুল পদক্ষেপগুলোর একটা পরিণাম হয়েছিল ক্যাম্পাসে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী এবং চিটাগাং ইউনিভার্সিটিতে ছাত্র দলের একেবারে ভরাডুবি ইলেকশনে। কিন্তু সেখান থেকেও তারা শিক্ষা নেয়নি এবং মনে হচ্ছে যে বিএনপি দলটা আসলে শিক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি না, তারা নিজেরাই নিজেদেরকে ডুবাচ্ছে। কারণ এই ধরনের কাজ করলে এটা যেমন গণতান্ত্রিক পদ্ধতির একটি রাষ্ট্র এটা শোভা পায় না, তেমনি পাকিস্তানের পতাকা 50-55 বছর পরে জামাতকে শেখানোর জন্য বা জামাতকে যুদ্ধাপরাধী দেখানোর জন্য এই কাজ করে তারা আসলে তাদের দলের যে পদ্ধতি এবং তারা নিজেরাও তো জামাতের সাথে দীর্ঘকাল একসাথে জোট করেছিল, সেখান থেকে তারা সরে যাচ্ছে এবং মনে হচ্ছে কারো শিখানো বলি তারা আওড়াচ্ছে। জগন্নাথ হলে তারা এই পতাকাগুলোকে পাকিস্তানের পতাকা নিয়ে আসে এবং এই পতাকা তারা পদদলিত করে এবং এই কাজে ভিসি তাকে তাদের বাধা দিলে তখন তারা ভিসিকে ঘেরাও করে এবং অবরুদ্ধ করে। এটা রাত্রের ঘটনা। এখন ভিসি বাধা দিয়েছে, সে কি জামাতের লোক তাই নাকি সে একজন গণতান্ত্রিক পদ্ধতির লোক এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানে আরেকটি দেশের পতাকা এভাবে পোড়ানো? পাকিস্তানের সাথে আমাদের এখন তো যুদ্ধ চলছে না, এটা কোনো যুদ্ধ অবস্থা না। 55 বছর আগে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের ফলাফল, সেই যুদ্ধকে কেন্দ্র করে এখন যদি তারা এই কাজটি করে তাহলে যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রের পথে বাধা হবে। দল হিসেবে তারা এখানে মানুষের গ্রহণযোগ্যতা এবং মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হবে, কারণ এর মধ্যে আওয়ামী লীগের গন্ধ মানুষ পাবে, ইন্ডিয়ার গন্ধ পাবে, একইভাবে জামাত এটা থেকে লাভবান হবে। দলের নেতাকর্মীরা বিসির ভবনের সামনে অবস্থান করছে বাংলাদেশের পতাকা হাতে, বাংলাদেশের স্লোগান নিয়ে এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভিসির ভবন রয়েছে ভবনের সামনে তারা অবস্থান করছে। সাংবাদিকদের উপর হামলা এবং সাধারণ শিক্ষার্থীদের যে উদযাপন, সেই উদযাপনে বাধা দেওয়ার প্রতিবাদে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের পক্ষ থেকে এই বিক্ষোভ। 2025 সালে পুলিশ কমিশন অধ্যাদেশ বা পুলিশ কমিশন অর্ডিন্যান্স নামে একটি অর্ডিন্যান্স জারি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং এর উদ্দেশ্য পুলিশকে জনবান্ধব, জবাবদিহিতামূলক এবং স্বাধীনভাবে পরিচালিত করার জন্য একটি স্বাধীন কমিশন হিসেবে গঠন করা। তবে এর বাস্তব কাঠামোগত স্বাধীনতা এবং স্বাধীন কার্যক্রমের ক্ষমতা সরাসরি রাখা হয়নি। তাই অন্যের পক্ষের মতে অনেক কমেন্টেটরই মনে করেন যে এটি আসলে কোনো এফেক্টিভ পলিসি না, এটা ওই কাগজ কলমে সীমাবদ্ধ থাকবে বলে মনে করেন। পুলিশ কমিশনের কাজ আসলে কি হবে? এখানে 5 সদস্যের কমিশনের কথা বলা হয়েছে। একটি কমিশন হবে যেটি 5 জন মেম্বার নিয়ে গঠিত হবে এবং যার নেতৃত্বে একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবেন। সুপারিশ এবং পরামর্শ প্রদান কমিশন সরকারকে সুপারিশ দিতে পারবে। নাগরিক অভিযোগ নিষ্পত্তি, রাজনৈতিক প্রভাব থেকে পুলিশের রক্ষা, দক্ষতা এবং প্রশিক্ষণ উন্নয়ন এবং মানুষ ভিত্তিক পুলিশিং ইত্যাদি, অর্থাৎ জনগণ বান্ধব পুলিশিং ব্যবস্থা,
এইসব ব্যাপারে পরামর্শ দেবে, কিন্তু তাদের ক্ষমতা যথেষ্ট পরিমাণে সীমাবদ্ধ। কমিশন জনবল সেভাবে দেওয়া হয়নি। বদলি, পদোন্নতি বা আইজিপি নির্বাচনে প্রভাবশালী সুপারিশ করতে পারবে না। প্রধানত এই ক্ষমতাগুলো এখনো মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণেই থাকবে, এবং মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকা মানে হচ্ছে ইট আলটিমেটলি আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট। সেটা বাস্তবে কোনো মানে এর কোনো উপকারিতা পাবে বলে মনে হয় না। আগে পুলিশকে সরকার থেকে আলাদা করা দরকার ছিল, দেন এই যে কোনো কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত, এবং তাদের কিছুটা হলেও জুরিসডিকশন থাকা উচিত, তাদের জুরিসডিকশন পাওয়ার থাকা উচিত। এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ নিয়ে আলোচনা এবং সমাধান এখানে বলা হচ্ছে সম্ভব হবে, কিন্তু আবাসিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের নাই। তাহলে কমিশন সুপারিশ করবে, সেই সুপারিশ সরকার বা আইন প্রয়োগকারী সংস্থা গ্রহণ করলেও কি না করলেও কি কিছুই যায় আসে না। এবং এই কমিশনের 5 জনই সবাই হতে হবে রিটায়ার্ড পার্সন অথবা কোনো বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন। এবং আইনে স্বাধীন কমিশন শব্দটি নেই, অর্থাৎ এটিকে একটি সম্পূর্ণ স্বতন্ত্র রাজনৈতিক বিরুদ্ধ নিয়ন্ত্রক হিসেবে স্থাপন করা হয়নি। এবং অনেকেই বলেন যে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সংগঠনের, বিশেষ করে রাজনৈতিক দল এবং নাগরিক সংগঠন দাবি করছে যে চেয়ারম্যান সহ কমিশনের গঠন এখনো যথেষ্ট স্বাধীন বা শক্তিশালী নয়। যেমন জাতীয় সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক আসামুর রব বলেছেন, এটি মানবিক এবং গণমুখী কমিশন না হয়ে বরং নামমাত্র একটি ফর্মালিটি, এবং তাই এটিকে প্রত্যাহার করা উচিত। টিআইবি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ সেড দ্যাট, যে এটি শুধু শো অফ করার জন্য তৈরি করা, এবং একটি আইন এবং স্বাধীনতার অভাবে এটি কার্যকর হবে না। তাই সংক্ষেপে তাৎক্ষণিক কিছু জনসেবা সম্পর্কিত কাজ করবে, নাগরিক অভিযোগ নেওয়া এবং মানবিক পুলিশিং এর পরামর্শ সুপারিশ দেওয়া হবে। যেখানে দুর্নীতি দমন কমিশনই কাজ করেনি আওয়ামী লীগের, আমরা উল্টা দুর্নীতি দমন কমিশন কাজ করেছে আওয়ামী লীগের হয়ে বা সরকারের হয়ে মানুষকে ফাঁসানোর কাজে। এবং বর্তমান রাষ্ট্রপতি দুর্নীতি দমন কমিশনেরই একজন চেয়ারম্যান ছিলেন সম্ভবত। সুতরাং এটি যে আসলে বাস্তবে কাজ করবে না সেটা বোঝা যাচ্ছে। নির্বাচন কমিশনার ওসমান হাদির উপরে যে আক্রমণটি হয়েছে সেটি নিয়ে সে অনেকগুলো মন্তব্য করেছে। তার মধ্যে প্রথম মন্তব্যটি ছিল হচ্ছে, ওসমান হাদির ঘটনাটা একটি বিচ্ছিন্ন ঘটনা, আইন শৃঙ্খলা ভালো আছে। আইন শৃঙ্খলাটি কোন অবস্থান থেকে তিনি ভালো বলছেন আমি জানি না, বা জুলাই 5-এর পরে এসে যে বিশৃঙ্খলা ছিল বাংলাদেশে তার থেকে ভালো হয়েছে। যে পরিমাণ হত্যাকাণ্ড বড় শহরগুলোতে ঘটতেছে এবং তার সাথে সব রাজনৈতিক দলের কোনো না কোনো সংশ্লিষ্টতা রয়েছে, এবং সেই সংশ্লিষ্টতার সাথে রয়েছে আবার ক্ষমতা, চাঁদাবাজি, মাঠ দখল করা, এরকম নানা কিছু। এবং সব থেকে বড় অ্যালার্মিং যে বিষয়টি সেটি হচ্ছে ভাড়াটে খুনি বা হিটম্যান, এটার ভূমিকা সব থেকে বেশি। অফিস অফ এ রেসপন্সিবল পারসন, নির্বাচনের সময় গুরু দায়িত্বটা তার উপরে, বরং তার চেয়ে তার অপারগতা বলতে হবে, ভাই আমি নির্বাচন করতে পারতেছি না। আমি তর্কের খাতিরে বললাম, আপনি এইটা বলে পার পাবেন না, অতীতে হয়েছে বলে এখনো হয়েছে, আমি এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবো না। নাম্বার 1। নাম্বার 2, আসেন আমরা নির্বাচনের সময় দেখি প্রায় ঝুঁকিপূর্ণ সেন্টার থাকে, যেটা রাষ্ট্রীয়ভাবে বলা হয় যে এই সেন্টারগুলো ঝুঁকিপূর্ণ। তো ওই ঝুঁকিপূর্ণ সেন্টারগুলো কিন্তু বিশেষ প্রোটেকশন দেওয়া হয়। তো একইভাবে আপনি যদি একটা প্রার্থীর বেলায় চিন্তা করেন, সেখানে দেখবেন কারা ঝুঁকিতে বেশি আছে, এটাও বিবেচনা করতে হবে যদি আপনি নির্বাচন তুলতে চান। কারণ আপনি নির্বাচনটা তুলতে গেছেনই এমন একটা সময় যেখানে আপনি সবকিছু ইনকমপ্লিট, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই, হারানো অস্ত্র উদ্ধার হয়নি। যে আপনি দেখেন কয়দিন আগে আপনার মা এবং মেয়েকে হত্যা করে চলে গেছে একটা বাসার কাজের মেয়ে, এবং স্কুল ড্রেস পরে পালিয়েছে, এবং তাকে কিন্তু পুলিশ 2 দিনের মধ্যে ধরছে। তাহলে সরকার কি বলছে যে কাজের মা মেয়েকে মেরে যে মেয়েটা পালায়ে গেছে তাকে ধরো, আর হাদিকে যে গুলি করছে তাকে ধরো না? এই ওপিনিয়নটা আমাদের জানা দরকার। বিশ্বাস করেন, আমি সরকার আসলে বলেনি সেরকম তো কোনো গ্যারান্টি নাই। সেনাবাহিনীর ড্রেস পরা সেনাবাহিনী, ডিপ্লয়েড সেনাবাহিনীর সদস্যরা মিলে গণ অধিকার পরিষদের মুখপাত্র
নূরকে পিটায় অলমোস্ট কমাতে পাঠিয়ে দিয়েছিল, সেও মারা যেতে পারত। হাদির মতোই তার অবস্থা, হাদির কাছাকাছি অবস্থা হয়েছিল, যদিও তাকে গুলি করা হয়নি। তার কি বিচার হয়েছে? সেই অফিসার অথবা সেই সোলজাররা যারা ড্রেস পরে এই কাজ করেছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। কাজেই সরকারকে কোনোভাবে সাপোর্ট করার কোনো সুযোগ নেই। এখন আসা যাক আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি শুধু না, এটা একটা অ্যালার্মিং পর্যায়ে যাচ্ছে এবং সরকার অনেকগুলো কারণে যাচ্ছে। তার মধ্যে সরকার নতুন করে পুলিশ বাহিনী রিফর্ম না করা, সেনাবাহিনী মাঠে থাকার পরেও অতীতে কখনো সেনাবাহিনী এরকম নির্লিপ্ত অথবা ব্যর্থতার পরিচয় বাংলাদেশে দেয়নি। এবারে সেনাবাহিনী হচ্ছে সম্পূর্ণ অদৃশ্য কারণে ডিপ্লয়েড থেকেও কোনো ধরনের আইন শৃঙ্খলার উন্নতির কোনো কাজ করেনি। কেন করেনি? সরকার কি তাদের নিষেধ করেছে, নাকি সরকারের কোনো কন্ট্রোলই নাই? কন্ট্রোল যদি না থাকে তাহলে সরকারের তো তাদের থাকার দরকার ছিল না। এরপর আছে ভাড়াটে খুনির মানে চারিদিকে চর্চা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের তারিখ যতই সামনে এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে পরিস্থিতি আরো জটিল থেকে জটিলতর অবস্থার দিকে যাচ্ছে। এই ভোটের সময় এগিয়ে আসার সাথে সাথে ভয়ঙ্কর সব বিভিন্ন পর্যায়ের শুটাররা তাদের দৌরাত্ম্য দেখাচ্ছে অন্ধকার গলি থেকে বের হয়ে এসে, এবং দুশ্চিন্তা বাড়ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সেই সাথে জনগণ আতঙ্কিত হচ্ছে। শুটারগুলো সাধারণত সচরাচর অপরাধ জগতের অন্ধকার গলিতে তাদের বিচরণ থাকে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রতিরোধ সম্পৃক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে যে নির্বাচনের আগে শুধু রাজধানী ঢাকাতেই অন্তত 20টি ভয়ঙ্কর শুটারকে ঘিরে দুশ্চিন্তা বাড়ছে। মানে একমাত্র ঢাকা শহরে 20 জন শুটারকে পুলিশ আইডেন্টিফাই করেছে, যাদেরকে নিয়ে পুলিশ দুশ্চিন্তার মধ্যে আছে। তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও তাদের শিষ্যরা মাথাচাড়া দিয়ে উঠছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহীতেও রয়েছে ভয়ঙ্কর কয়েক শুটারের প্রভাব। গত 1.5 মাসের মধ্যেই অন্তত 4 বার এই শুটারদের ভয়ঙ্কর রূপ দেখেছে মানুষ। এর মধ্যে আছে গত নভেম্বরে চট্টগ্রামে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর গণমাধ্যমের মধ্যেই গুলি করে দুর্বৃত্তরা জানান দেয় তাদের অস্ত্র প্রতিযোগিতা। একই সময় শুটারের আগ্নেয়াস্ত্রের নির্ভুল নিশানা রাজধানীর পল্লবীতে প্রাণ হারায় যুবদল নেতা। পুরানো ঢাকায় শুটারের নিখুঁত নিশানায় প্রাণ যায় আরেক তালিকাভুক্ত সন্ত্রাসী। এর আগে আলাদা 2 ঘটনায় শুটারদের নিশানায় পরিণত হয়ে গুলিবিদ্ধ হন পুলিশের 3 সদস্য। এবং সর্বশেষ গত শুক্রবার ঢাকা 8 আসনে ওসমান হাদির উপরে এই শুটারদেরই একজন আক্রমণ করে। সবই পুলিশ জানছে, পুলিশের কাছে হিসাব আছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিতে অপারগ। তারা পারছে না। সামান্য এই ছোট্ট বাংলাদেশকে মিনিমাম একটা নিরাপত্তা দিতে তারা পারছে না, কারণ শস্যের মধ্যে ভূত আছে। যদিও পুলিশ কমিশনার বলেছে যে তারা এই ধরনের অপরাধের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে, কিন্তু বাস্তবে কিন্তু তাদের কোনো গত 1.5 বছরে পুলিশ কিছুই করতে পারেনি বা কিছু করতে চাইনি। আর না চাওয়ার পিছনে ডক্টর ইউনূস সরকারের যে পরিকল্পনাহীন পরিকল্পনা, নির্লিপ্ততার পরিকল্পনা এবং মুখে সংস্কারের কথা বলেও বাস্তবে সংস্কার তো দূরের কথা, আওয়ামী আমলের চিহ্নিত অফিসার, আমলা, পুলিশের কর্মকর্তা এদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেয়নি। হয়তো অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কোনো পরিকল্পনা তাদের ছিল, এই জন্যই তারা ব্যবস্থা নেয়নি। এই শুটাররা, ভাড়া করা শুটাররা ভাড়ায় খাটছে এবং গ্যাংস্টারে পরিণত হওয়ার একটা সুযোগ তাদের তৈরি হয়েছে। রাজধানীর পুরনো ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গত 10ই নভেম্বর সকালে ফ্রি স্টাইলের টানা 10 রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয় এক সময় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরিফ সাইফ ওরফে মামুনের। 1 মিনিটেরও কম সময় কিলিং মিশনটি সম্পন্ন করে শুটাররা নিরাপদে ঘটনাস্থল ছাড়ে। এবং পুলিশের তথ্য অনুযায়ী মামুনকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায় ফারুক হোসেন ফয়সাল ওরফে কুত্তা ফারুক এবং রবিন আহমেদ ওরফে গিয়াস। হাসপাতাল গেটে
ভিড়ে ভরা মানুষের মধ্যে এই দুই শুটারের অস্ত্র চালানোর ধরন এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বিস্মিত হন খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিলারদের ব্যাকআপ টিমে ছিল পুলিশের তালিকায় থাকা আরেক শুটার আব্দুর রাজ্জাক রনি, যার নাগাল পাওয়া যায়নি এখনো। মামুন হত্যায় জড়িত গ্রেপ্তার দুই শুটারকে জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি এক কর্মকর্তা দৈনিক কালবেলাকে বললেন যে ওই হত্যা মিশনে অংশ নেওয়া বন্দুকধারীরা প্রত্যেকেই শার্প শুটার এবং অত্যন্ত দক্ষ। এক যুগ আগে গুলশানে যুবলীগ নেতা সিরাজুল হক খান মিল্কি হত্যায় জড়িত শুটারদের পরে এমন অভিজ্ঞ এবং অবাধ্য শুটারের দেখা মেলেনি। এই ধরনের বন্দুকধারীরা মূলত ভাড়ায় খাটে এবং হাই প্রোফাইল ব্যক্তিদের হত্যার চুক্তি করে। রাজনৈতিক শত্রু, প্রতিপক্ষ, গ্যাংস্টারদের মারার জন্যই তারা পারস্পরিক সমঝোতা বা মোটা অঙ্কের টাকায় এই কাজগুলো করে থাকে। অন্যদিকে মিরপুরে ফোর স্টার গ্রুপের 6 শুটার এবং এই 6 শুটারের ভয়ে রাজধানীর বীরপুরে পল্লবীতে যুবদল নেতা এই 6 শুটারই মধ্যে গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় আলোচনায় আসে। এই 6 শুটারের ভয় পল্লবী অঞ্চল যেমন আতঙ্কিত, এবং সেই আতঙ্কের পিছনে একটি কারণ ছিল 6 শুটারের মাধ্যমে কিন্তু এই কিবরিয়াকে গুলি করা হয়। এবং গত 17 নভেম্বর তাকে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে অস্ত্র ঠেকিয়ে এলো পাথারি গুলিতে হত্যা করা হয়। এবং এই হত্যাকাণ্ডে 3 জন শুটার 9mm পিস্তল ব্যবহার করে এবং হত্যা নিশ্চিত করা পর্যন্ত গুলি করে। ওই কিলিং মিশনে ছিল 4 স্টার গ্রুপের সোহেল ওরফে পাতা সোহেল, মামুন ওরফে ভাগিনা মামুন, সোহাগ ওরফে কালু, রোকন ও জনি অংশ নেয়। তাদের মধ্যে রোকন এখনো অধরা। রেঞ্জের পুলিশের একজন উপকমিশনার কালবেলাকে বলেন যে এই 4 স্টার গ্রুপের মধ্যে কতজন শুটার আছে সেটা এখনো তাদের ধারণা নেই, তবে অন্তত আরো 5 জন শুটার তাদের আছে বলে তিনি মনে করেন। এবং এদের মধ্যে জাকিরের নামটি অন্যতম। জাকির হলো সম্প্রতি ডিবি হেফাজতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা মোক্তারের অনুসারী। এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে ডিবি ও র্যাব। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন যে কিবরিয়ার কিলিং মিশনে অংশ নেওয়া শুটাররা প্রাথমিকভাবে 30,000 টাকা পেয়েছিল। সাধারণ বক্তব্য পুরো দেশ উজ্জীবিত হয়েছে। আমি এনসিপি সবার সমালোচনা করলেও একটা ছেলের ব্যাপারে একটু রহস্যই করি, তার নাম হলো হাসনাত আব্দুল্লাহ। কারণ দেশপ্রেমে উজ্জীবিত এক যুবক, বাকি তার সব খারাপ, কিন্তু তার মধ্যে যে দেশপ্রেম আছে ওইটা আমার ভালো লাগে। আমি সাদেককে শিবির করার পরও পছন্দ করি, কারণ তার মধ্যে দেশপ্রেম আছে এবং তিনি বোঝেন। কারণ এই জুলাইকে নেপথ্যে তিনি অনেক বড় কিছু উপহার দিয়েছিলেন। এখন অনেকেই আমার দলের লোক বা বাইরের দল মনে করে শিবির তো ওকে বেশি কিছু ক্রেডিট দিলে সমস্যা। ইদানিং সোশ্যাল মিডিয়া দেখি সাদেক ক্যাম্প এবং ঝুমাকে নিয়ে একটা গর্ধবের দল খুব উঠে পড়ে লেগেছে। আমি আপনাদের বলি, যারা ঝুমা এবং সাদেককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার চেষ্টা করছেন বা কিছু বলে বিতর্ক সৃষ্টি করছেন, দিন শেষে দেখেন কমেন্টের আপনাদের অবস্থাটা কি। যারা মানুষের পারসেপশন না বোঝেন, মানুষের অবস্থা না বোঝেন, মানুষের বিচার বিবেচনা না বোঝেন, সমর্থন না বোঝেন, তাদের বক্তব্যের আসলে প্রয়োজন নেই। অনেকে প্রশ্ন করবেন আমি কোথায়। আমি আসলে একটা সফরের মধ্যে আছে, যে কারণে এক এক সময় দেখবেন আলো কম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, হয়তো ভিডিওর ক্ষেত্রে একটু জটিলতা হচ্ছে, ক্ষমা করবেন। সফরের মধ্যে থাকলে আমার এই প্রবলেম গুলো হয়। আমার নিজস্ব স্টুডিওর বাইরে আছে এখন। দর্শক, মূল খবরে আসে। ডাকসুর ভিপি সাদেককে স্পষ্ট করে 3টি দাবি তুলে ধরেছে, 3টি তফাৎ তুলে ধরেছে আজকের ইনকিলাব মঞ্চের সংহতি দিবসে। তার প্রথম দফাটি কি ছিল খেয়াল করবেন, দ্বিতীয় এবং তৃতীয়। 1, তিনি সারা দেশে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিটি পাড়া মহল্লায় চিরুনি অভিযানের আবেদন করেছেন। কারা করবেন? আমাদের পুলিশ। আমাদের পুলিশ এই যারা বসে আছেন তারা কারা? বিগত 16 বছর আওয়ামী লীগের সুবিধাভোগীরা। এই সরকার নতুন পুলিশ নিয়োগ দিয়েছে না। এই সরকারের আমলে
কোনো পুলিশের রদবদল ছাড়া, ধরেন নোয়াখালীটা কুমিল্লায়, কুমিল্লাটা এই তো ঘুরে ফিরে আওয়ামী লীগে রয়ে গেছে। আবার কিছু জুনিয়রকে এসপি করা হয়েছে, এর মধ্যে বিএনপি বা জামায়াতের কিছু লোক আছে। মূল ফ্রেমের লোকগুলো কোথায়? আওয়ামী লীগ। মাঠে যে কনস্টেবলরা আওয়ামী লীগ ধরবে বা কিছু করবে তারা কারা? আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। ধরেন আমাদের যে এজেন্সির লোকেরা কারা? আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। দিন শেষে আওয়ামী লীগ দেশে নাই, কিন্তু আওয়ামী লীগের সব লোকগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে। প্রফেসর ইউনূস ক্ষমতায় বসার পর আমরা বারবারই বলেছি, আমাদের বিভিন্ন ফোরামের বৈঠকে বলেছি, রাষ্ট্রীয় ফোরামের বৈঠকে বলেছি, একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে আমরা বলেছি সাংবাদিক হিসেবে, যে নতুন করে লোক নেন। জুলাই বিপ্লবীদের মধ্য থেকে একটা গ্রুপকে আপনারা ইনক্লুড করেন, এদেরকে দ্রুত ট্রেনিং দেন, 6 মাসের ট্রেনিং দেন। তুরস্কের কথা দিয়ে আমি একাধিক লাইভ করেছি, তুরস্কের এক্সপার্টদের আমার লাইভে এনেছি, কিভাবে তুরস্ক বিপ্লবের পর দাঁড়িয়েছিল, কিভাবে সিরিয়া বিপ্লবের পর দাঁড়িয়ে গেছে। কিন্তু বাংলাদেশ কোনোটা তো আক্কা করে না, বাংলাদেশ আমাদের কথা শুনবে না। ইউনূস শুনবে শুধু ওই একজনের কথা, আল্লাহ ভালো জানে তার কথা কে কি শোনে। আসেন দেখেন, ওসমান হাদিকে গুলি করা হলো হত্যার উদ্দেশ্যে, আসামিকে নিয়ে একটা চমৎকার গেম চলছে। ওই যে লন্ডনে বসে আছে কোন এক কি বলে, কি সাংবাদিক বলে তাকে, অনুসন্ধান সাংবাদিক নাকি ঘোড়া রান্না বলে, জোকার নারী, জোকার নারী। এই ভদ্রলোক প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে ওখানে বসে, তার স্ট্রং সোর্স। বাপরে বাপ, তাকে অ্যাওয়ার্ড দিবেন কি, অস্কার দিবেন না নোবেল দিবেন, আমার মাথায় ঢুকছে না। খুনি কখন পায়খানা করতে গেছে, কখন তারা টিস্যু ইউজ করছে, কখন তার বউর কাছে গিয়ে বউর একটা আদর করছে, খুনি কোন হোটেলে খাইছে, কয়টার বুলেট তার পিস্তলে ঢুকাইছে, কোন পয়েন্টে গুলি করতে গেছে, কিভাবে গুলি করতে গেছে, কি করছে, মানে খুনি প্রতি মুহূর্তে ডায়েরিতে লিখে লিখে সব ওই ব্যাটারে বলছে। বাংলাদেশে না, পৃথিবীতে এর চেয়ে বড় অনুসন্ধান রিপোর্টার আমার চোখে আর পড়ে নাই। শেষ পর্যন্ত তার ফলাফল কি দাঁড়ালো? খুনি ইন্ডিয়া চলে গেছে। প্রশ্ন হলো, খুনি যদি ইন্ডিয়া চলে যায়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, এসবি, এনএসআই, ডিজিএফআই, আমাদের সীমান্তের বিজিবির ভাইয়েরা কি করছেন? কোন সীমান্ত দিয়ে পালাইছে? সেই সীমান্তে ওই সময় কে দায়িত্বে ছিল? তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে না কেন? যদি জোকার 9 তথ্য সঠিক হয়, তাহলে এটার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন, আইনের আওতায় আনেন, এবং তারা খুনিদেরকে সমর্থন দেওয়ার অভিযোগে তারা খুনিদের সমর্থনকারী হিসাবে আটকে যাবে। আর যদি মিথ্যে হয়, আমি ধরে নিচ্ছি এটি মিথ্যে, কারণ জোকার 9 বিশেষ একটি গ্রুপের পারপাস সার্ভ করছে। আমাদের এজেন্সির মধ্যে ফ্যাসিস্টদের দোষরা বসে আছে, তারা কয়েকজনকে তৈরি করেছে। এর মধ্যে জোকার 9 প্রবাসে থাকা বেশ কয়েকজনকে তারা অর্থ দিয়ে পালে। প্রতি মুহূর্তে আমাদের এই এজেন্সিগুলো আমাদের তথ্য দেয়, আমরা কিন্তু তাদের তথ্যগুলোকে যাচাই বাছাই প্রমাণ ছাড়া কখনোই প্রচার করি না। মনে করবেন না তারা ওখানে বসে পাচ্ছে, আমাদেরকেও দিচ্ছে, কিন্তু আমরা এই কান দিয়ে শুনি, কান দিয়ে ফেলে দিই, কারণ আমরা নিজেরা সাংবাদিকতা করি তো, দীর্ঘদিন প্রায় 25 বছর সাংবাদিকতা করছি। অনেক দিনই যাচাই বাছাই করে আমরা বুঝি যে তারা আমাদেরকে কিভাবে ডিকটেশন করছে বা আমাদের কিভাবে ভুল দিকে নিতে যাচ্ছে। আপাত দৃষ্টিতে জোকার 9 প্রমাণ করতে চেয়েছে কি, অপরাধী দেশের বাইরে চলে গেছে, এবার নাকে তেল দিয়ে ঘুমো, বাস শেষ। এটি ছিল তার গেম। তিনি কখনো বিএনপি সাজেন, কখনো জামাত সাজেন, কখনো সাদেক কায়েমের পক্ষে, কখনো বিএনপির পক্ষে। এটা তার গেম। তিনি যা কিছু করেন এটার জন্য, যেখান থেকে তাকে টাকা দেওয়া হয় সেখানের উদ্দেশ্যে তিনি কাজটা করেন। কিন্তু বাংলাদেশের মানুষ ইদানিং তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক আলোচনা করে। এই ভদ্রলোককে আমি কখনো সাংবাদিক হিসেবে চিনতাম না, জানতাম না, সাংবাদিক হিসেবে তার কোনো বড় উল্লেখযোগ্য কাজ আমার চোখে পড়েনি। আমি দেশে কাজ করেছি, আন্তর্জাতিকভাবে কাজ করেছি, ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কাজ করেছি, দেশের একদম গুরুত্বপূর্ণ প্রধান সারির প্রথম হওয়া 3টি টেলিভিশনে কাজ করেছি। শুধু সাংবাদিকতা, আমি নিউজ এডিটরও ছিলাম। চ্যানেলের নিউজ এডিটর বোঝেন তো, একটা চ্যানেলের নিউজ টিমকে চালায় যিনি। কিন্তু এই ভদ্রলোক হঠাৎ করে বাংলাদেশের কোনো বড় অনুসন্ধান রিপোর্টার হলেন, কিভাবে হলেন আমি জানি না, তার কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ধারণা করছি খুনি দেশে আছে, পরিকল্পনাকারী দেশে আছে, এবং তাদের বাঁচাবার জন্য তাকে মাঠে নামানো হয়েছে, এবং কৌশলে বলে দেওয়া হচ্ছে তিনি ভারতে চলে গেছেন যাতে তাকে আর না খোঁজে। নাম্বার 1 শেষ। নাম্বার 2, সাদেক কায়েম আজকে ডাকসু থেকে বা ডাকসুর পক্ষ থেকে যে
বিক্ষোভ মিছিল বা সচিবালয় ঘেরাও কর্মসূচি করেছে, এটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় খবর। এবং সচিবালয়ে ঢুকে তিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাধ্য করেছেন সাংবাদিক সম্মেলন তার পাশে দাঁড় করাতে। আমাদের দলের ভাইয়েরা এটাকে নিয়ে সমালোচনা করছেন, কেন তিনি তার পাশে দাঁড় করিয়ে এই বক্তব্যটা দিয়েছেন। এইটার জন্য মুরদ লাগে, কলিজা। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ সীসা মুক্ত ও জং মুক্ত অনেক। সাদিক কায়েম যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পাশে দাঁড় করে রাখছে, সে যে শখে দাঁড়ায় নাই, বুঝছেন? তার চেহারা দেখছেন, চোরের মতো হয়ে গেছে। তার চেহারাটা ভালো করে দেখেন, তার চেহারা ভেঙে চুরমার হয়ে গেছে। তিনি আজকে 15 মাস ধরে এই দেশের উপদেষ্টার পদে বসে আজকে তিনি পুরোপুরি তার চেহারার মাধ্যমে প্রমাণ করেছে তিনি একজন ব্যর্থ লোক, তিনি একজন জঘন্য, বা তিনি রাষ্ট্রের জন্য একজন কি বলবো পরিত্যক্ত লোক, এবং পুরোপুরি জোকার হয়ে গেছেন তিনি আজকে দেশবাসীর কাছে। মিস্টার জাহাঙ্গীর উদ্দেশ্যে বলছি, সাদিক আমরা 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং আইন। এবং এই 3 জনকে শর্ত দিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে যদি হাদির খুনিরা, পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী সম্পৃক্ত যারা আছেন, তাদেরকে রক্ষা যারা আছেন, এবং কালচারাল ফ্যাসিস্টদের যে নতুন মিশন শুরু হয়েছে তাদের সবার শনাক্ত করে যদি বিচারের আওতায় না আনা হয়, এই 3 জনকে 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, নতুবা তারা কঠিন কর্মসূচিতে যাবে। এবং যার প্রধান যে ব্যক্তি অভিযুক্ত মিস্টার বলে কি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পাশে দাঁড় করিয়ে তার শিক্ষাটা তাকে দিয়ে দিয়েছে। এটাকে আমি পুরোপুরি পজিটিভ অর্থে নিচ্ছি। সাদিক কায়েমরা পারবে, সে যেই দলেরই হোক। এই যুবকদেরকে আমি বিশ্বাস করি, কারণ জুলাইতে বিপ্লবের মাধ্যমে হাসিনাকে যারা তাড়িয়েছে তারা আমরা তখন দল দেখি নাই। আমরা বলছি হাসিনা যা, এই বিএনপি বলছে প্রয়োজনে যেই আসুক, 10 বছর ক্ষমতা থাকুক, শুধু হাসিনা না থাকুক। আজকে সব দলের ক্ষমতা যাওয়ার জন্য লোভ বেড়ে গেছে। আজকে সব দল দিল্লিকে খুশি করতে চায়। আজকে যে এই যে হাদিকে নিয়ে সংহতিটা হলো, প্রোগ্রামে সব পক্ষের লোক আসলো, আমার চোখে পড়েনি আমার দলের কাউকে। আমি লজ্জিত, আমি কষ্ট পেয়েছি, কারণ আমার দলের লোকরা আসে নাই। কেন আসে নাই? কয়েকটা প্রশ্ন তৈরি হয় না। যদি এসে থাকে আমাকে জানাবেন, কিন্তু আমি লাইভ ভিডিওতে তাদেরকে দেখিনি। আমি এনসিপি কে দেখেছি, আমি জামাত শিবিরকে দেখেছি, এবি পার্টিকে দেখেছি, আদার্স পার্টিগুলোকে দেখেছি, মাহমুদুর রহমানকে দেখেছি, দেখিনি আমার দলের লোকদের। আমার দলের লোকরা কি ভয় পেয়েছে যে দিল্লি অখুশি হবে? তারা ক্ষমতা মনে করছেন দিল্লি বসাবে? তাদেরকে বলি যে দিল্লি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারেনি, সেই দিল্লি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না। বলে রাখলাম, আগামী নির্বাচনে বারবার বলি না, বড় অঘটন আসবে, বি কেয়ারফুল। আজকের মানুষ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে নির্লিপ্ততা, যে অপব্যবস্থা, এই যে এত শুটার, এত ভাড়াটে খুনি আজকে সারা বাংলাদেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে, এর জন্য ডক্টর ইউনূস হিমসেলফ রেসপন্সিবল। সে যদি পুলিশের সংস্কার করত, পুলিশে অন্তত 1 লাখ নতুন সদস্য নিয়োগ করত, সেনাবাহিনীকে হাসিনার প্রভাব মুক্ত করত, বিচার বিভাগকে আরো আগে গঠন করে প্রাক্তন হাসিনার আমলে যে সকল বিচারপতি বিতর্কিত রায় দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করতো, তাদেরকে সরায় ফেলতো, তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা হতো না। কাজে এভাবে চলতে পারে না। এভাবে একটা সরকার জবাবদিহিতা, ডক্টর ইউনূস সরকারের সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে দিস গভর্নমেন্ট ইজ নট অ্যাকাউন্টেবল টু এনি রিটেন ল or to its people. এটা হচ্ছে বড় সমস্যা। যেমন তাদের ট্রান্সপারেন্সি নাই, তেমন তাদের অ্যাকাউন্টেবিলিটিও নাই। তারা যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, তারা কোনো কিছুতেই পাবলিক রিয়াকশন অথবা ইউটিউবারদের রিয়াকশন অথবা ক্রিটিক্সদের রিয়াকশনের বিরুদ্ধে তারা কোনো জবাব দেয় না। মাহমুদুর রহমানের সাথে আজ ঢাকার রাজপথে মাহমুদুর রহমানের সাথে লক্ষ হাদি শপথ নিয়েছে, যারা নতুন করে দিল্লিকে খুশি করতে চান, যারা আওয়ামী সুরে কথা বলেন, যারা হাদির পক্ষের শক্তিকে বিভিন্ন অপশক্তির তকমা দিতে চান, যারা কি বলে আনিস আলমগীরের পক্ষে দাঁড়াচ্ছেন, মাসুদ কামালের পক্ষে দাঁড়াচ্ছেন, পান্নার পক্ষে দাঁড়াচ্ছেন, তুষারের পক্ষে দাঁড়াচ্ছেন, সেই সব আমার দলের লোকদের বলি, আমার দল, আমার দল বলছি,
আপনারা ভুল পথে হাঁটছেন। আপনারা ভুল পথে হাঁটছেন, জনগণের স্রোতের বিপরীতে চলে গেছে। এটার জন্য মাসুল দেবেন এবং দিতে থাকবেন। যে দলটি ক্ষমতায় আসবে, যে দলটিকে মানুষ ভালোবাসবে, বুকে আগলে রাখবে, যে দলটার জন্য 16 বছর অজস্র মানুষ জীবন দিয়েছে, সেই দলটির পারফরমেন্স আমরা হতাশ। জনগণ যা চাইছে তারা বিপরীতে দাঁড়াচ্ছে। তাদের ভয় একটাই, দিল্লি তো আমাদের ক্ষমতায় বসাবে। দিল্লির বিরুদ্ধে কাজ করছিল হাদি। ইনকিলাব মঞ্চ তৈরি হয়েছে দিল্লির ন্যারেটিভের বিরুদ্ধে, দিল্লির দখলদারিদের বিরুদ্ধে। তো তার পক্ষে কথা বলা যাবে না। পক্ষান্তরে কি হলো, দিল্লিকে এবং সেই দলটিকে এক পক্ষে নিয়ে গেল দেশের জনগণ। আজ মাহমুদুর রহমান শপথ পড়িয়েছে কিভাবে, তার বক্তব্য শুনেছেন আপনারা? আজকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শুনেছেন আপনারা? এবি পার্টির ফুয়াদ ভাইয়ের বক্তব্য শুনেছেন? সাদিক ক্যামের বক্তব্য শুনেছেন? এই বক্তব্যগুলো নতুন করে এক হাদির কারণে একটা মঞ্চে আবার উচ্চারিত হয়েছে, কিন্তু সেই মঞ্চে বাংলাদেশের সবচেয়ে বড় দলটি নেই। সেই দলটির নেতারা, কর্মীরা, অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়াতে ঝুমাকে নিয়ে ব্যস্ত। ঝুমা কেন এখানে, ঝুমা কেন ওখানে? সাদিক ক্যাম এই করছে, সাদিক ক্যাম ওই খুনির সাথে বসে চা খেয়েছে। আরে গর্ধবের দল, তোরা এইভাবে ডাকসু নির্বাচন সাদিক ক্যামের পিছিয়ে লেগে সাদিক ক্যামের 3 ডবল ভোট বেশি পাইয়ে দিচ্ছে। শিক্ষা হয় না, আফসোস। এইভাবে আমার দলটার ধ্বংস দেখবো ভাবতে পারি না। দর্শক, আমাদের 3 জন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কাজ বলেন যেটা বাংলাদেশে এই সময়ের জন্য আমরা গ্রহণ করতে পারি। আমাদের আইন উপদেষ্টাকে নিয়ে এত সমালোচনা, এত নির্লজ্জ কেন আসিফ ভাই আপনি? আমি তো আপনার খুব শ্রদ্ধা করি আসিফ ভাই। আমি আপনাকে বলি, আপনার না ক্ষমতার এত লোভ ছিল না, এত লোভ হলো কি করে? আপনি একজন ব্যর্থ মানুষ, তারপরে এই পদে আপনি আছেন। You're prompting cursor over. জনগণ দেখতে চায় না আপনার নির্লজ্জের মতো থাইকেন নাই, বিদায় নিয়ে। আফসোস, এইভাবে আমার দলটার ধ্বংস দেখবো ভাবতে পারি না। দর্শক, আমাদের 3 জন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কাজ বলেন যেটা বাংলাদেশের এই সময়ের জন্য আমরা গ্রহণ করতে পারি। আমাদের আইন উপদেষ্টাকে নিয়ে এত সমালোচনা, এত নির্লজ্জ কেন আসিফ ভাই আপনি? আমি তো আপনার খুব শ্রদ্ধা করি আসিফ ভাই। আমি আপনাকে বলি, আপনার না ক্ষমতার এত লোভ ছিল না, এত লোভ হলো কি করে? আপনি একজন ব্যর্থ মানুষ, তারপরে এই পদে আপনি আছেন। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তহিদ সাহেব পুরোপুরি ইন্ডিয়ান পরিকল্পনা বাস্তবায়ন করছে। গুড। স্বরাষ্ট্র উপদেষ্টা বয়স হয়ে গেছে ভাই, আপনাকে এই পদে আর জনগণ দেখতে চায় না। আপনার নির্লজ্জের মতো থাইকেন নাই, বিদায় নিয়ে চলে যান। এই ব্যর্থতা ঘাড়ে নেন। আমাদের এজেন্সিগুলো এই সরকার আসার পর একটা তথ্য দিয়ে হেল্প করতে পেরেছে? পারেনি। আমাদের এজেন্সির কাজ হলো ওই যে লন্ডনে বসে আছে জোকার নাই, তাকে কিছু গেমিং খেলার মতো কিছু জিনিস তৈরি করে দিয়ে ন্যারেটিভ তৈরি করতে চায়। একটা ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার জন্য তাকে অর্থ দেন, আর তারা নিজেদের মতো করে তাদের ইন্টেলিজেন্স ব্যবহার করে তাকে তথ্য দেন। এই রাষ্ট্রকে কিছু দেন না। আমাদের পুলিশের ভাইদের মধ্যে অনেকে জান প্রাণ দিয়ে কাজ করছে, অনেকে এসবির অনেকে আছেন জান প্রাণ দিয়ে কাজ করছেন, কিন্তু বড় বড় বসগুলো ওই ফ্যাসিস্টদের লোক। আমাদের ডিবির মধ্যে আমি চিনি, অনেককে চিনি, অনেকে না। ঢাকাতে বর্তমান পুলিশে কর্মরত প্রত্যেককে কম বেশি চিনি, তারাও আমাকে চেনেন। অনেক অফিসাররা যারা বিএনপি জামাত থেকে এসেছেন জান প্রাণ দিয়ে কাজ করছেন, কিন্তু তাদের মধ্যেও আমাদের ডিএমপি কমিশনার, আইজিপি, এরা রিটেড পার্সনদেরকে দিয়ে পুলিশটাকে তারা নড়বড়ে করে ফেলেছেন। আমাদের পুলিশ জানে কখন কি হবে, কিন্তু কাজ করছে না অ্যাক্টিভলি। অনেক পুলিশ, আওয়ামী লীগের পুলিশকে বলা হয়, কারণ হাদিকে নিয়ে যা কিছু হয়েছে, যদি জুলকার নাইন, দুঃখিত তার নামটা বলতে চাইনি, জোকার নাইন সব জানেন, তাহলে আমাদের এজেন্সি গুলো জানে না কেন? তিনি লন্ডনে বসে সব জানে। আমাদের ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি কি করছেন, তারা জানেন না কেন? এই প্রশ্ন আসে না? এই প্রশ্ন কার কাছে করবো? ইউনূস সরকার। ইউনূস সরকারের এতগুলো ব্যর্থ উপদেষ্টার একটাকে সরিয়েছেন। ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে বলছি যে আপনি শেষ পর্যন্ত একেবারে দেয়ালের শেষ সীমানায় গিয়ে দাঁড়াবেন, আপনার পাশে গিয়ে দাঁড়াবেন না, কারণ আপনি কারো দাবি রাখেন না। আপনার ভালো উদ্যোগ আছে, আপনি সাহসী কিছু বিষয় নিয়েছেন, আবার আপনি ভীতু লোক এটাও প্রমাণ করছেন।